জাল টাকা বানানো দেখে ফেলাতেই শিশু আব্দুল্লাহকে হত্যা করে মোতাহার, অভিযোগ বাবার। কেরানীগঞ্জে ক্ষোভ, হত্যাকারীদের ধরতে চলছে অভিযান। শিক্ষার্থীরা ইসলামের নামের সন্ত্রাস জঙ্গিবাদে যেন জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। টাঙ্গাইল ৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ, নির্বাচন অনুষ্ঠানে আইনগত বাধা নেই, হাইকোর্টের রায়। যে কোনো মূল্যে বাংলাদেশে জিকা ভাইরাসের প্রবেশ ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, সংক্রমণ রোধে সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা, আতঙ্কিত না হবার পরামর্শ। এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে নড়াইলে গড়ে উঠছে অবৈধ ইটভাটা, দূষিত হচ্ছে পরিবেশ, অনুমোদনহীন ভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে, দাবি জেলা প্রশাসকের। বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফাহমিদা মৌটুসী। কেরানীগঞ্জের মুগারচরে ৫ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। মোতাহার সহ তার পরিবারের সবাইকে গ্রেফতার করে ফাঁসির দাবিতে আব্দুল্লাহর স্কুলে মানববন্ধন ও বিক্ষোভ করে সহপাঠীরা। এদিকে ঘাতক মোতাহারের জাল টাকা তৈরি দেখে ফেলার কারণেই আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে বলে দাবি তার বাবা ও স্থানীয়দের। কেরানীগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। প্রতিদিনই পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে, কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না প্রিয় মুখ, প্রিয় সহপাঠী আব্দুল্লাহকে। প্রিয় সহপাঠী হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে তাই কান্নায় ভেঙে পড়ে আব্দুল্লাহর বন্ধু ও শিক্ষকরা। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এই শিশু কিশোরদের। তাদের একটি দাবি, আর যেন এমন ঘটনা না ঘটে। আব্দুল্লাহ ফুটবল খেলা অনেক ভালো খেলতো, যারা মারছে মুতাহারের ছেলে, তাদের সবাই ফাঁসি চাই। আব্দুল্লাহ আমাদের খুব ভালো বন্ধু ছিল, কখনো আমাদের সাথে ঝগড়া করেনি, সব সময় আমরা ভালো বন্ধু ছিলাম। এখনো মারা গেলে তোমার কষ্ট লাগছে কিনা? অনেক কষ্ট লাগছে। শিক্ষক হিসেবে চাইবো যাতে শিশুদের বসবাসযোগ্য একটা নিরাপদ একটা পৃথিবী আমরা গড়তে পারি। আব্দুল্লাহ সুখ আমি ভুলতে পারি না, আমি চাই না যে আমার কোনো আব্দুল্লাহ হারায় যায়। এদিন সকাল থেকেই ঘাতক মোতাহারের বাড়ির সামনে এলাকাবাসী ভিড় জমান। কয়েকদিন পার হয়ে গেলেও মূল হত্যাকারীকে আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আপন দাদা জল্লাদ না হলে দাদারে আবার নাতিরে আবার মাইটা লাগে কেমন। আইন প্রশাসনের কাছে আমাদের বিশেষ দাবি, অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আইনে তাদের ফাঁসি দাবি করছে। বাসার মধ্যে জাল টাকা তৈরির মেশিন দেখে ফেলাই শিশু আব্দুল্লাহর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি তার বাবা ও এলাকাবাসীর। জাল টাকা বানানোর যে মেশিন আমার ছেলেটা দেখে ফেলাইছে, জাল টাকা বানাইতেছে, যদি সে মহিলা দিতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমার ছেলেটারে এরা মেরা ফেলাইছে। জাল টাকা বানানোর কোনো সরঞ্জাম বাসা থেকে পাওয়া গেছে? টাকা পাওয়া গেছে, কাগজের ভিতর টাকার ছাপটা এসব পাইছে, প্রশাসনের কাছে আছে। শিশু আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জের মুকারচরে এখনো চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখনো এলাকায় যথেষ্ট পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আছে, এলাকার মানুষ যথেষ্ট ধৈর্য সহকারে আমাদেরকে সহায়তা করছে। নিহত আব্দুল্লাহর ময়নাতদন্তের রিপোর্ট এখনো কেরানীগঞ্জ মডেল থানা পায়নি বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীরা ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদে যেন জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকতে হবে শিক্ষকদের। বই উৎসব, উপবৃত্তি, ঝরে পড়ার হার কমানো, শিক্ষা নীতিমালা সবই আওয়ামী লীগ সরকারের অর্জন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার আলো সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। সমাজ, সংস্কৃতি, ইতিহাস বা ধর্ম সবকিছুরই প্রথম পাঠ হয় শৈশবে। জীবনের সংবেদনশীল সময়টিতে শিশুদের প্রতি নিতে হয় বাড়তি যত্ন, কারণ আজকের দিনের শিশুরাই হাল ধরবে আগামী দিনের। আগামীর কাণ্ডারীদের তাই সুনাগরিক হয়ে গড়ে ওঠার ভিত্তিভূমি প্রাথমিক শিক্ষা জীবন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানান, প্রাথমিক শিক্ষার সময় থেকেই শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে। শিক্ষকদের বলেন, ধর্মের নামে কেউ যেন তাদের বিভ্রান্ত করতে না পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখতে। ইসলাম শান্তির ধর্ম,
ইসলাম ধর্মে কখনো বলেনি সুইসাইড করো, যে সুইসাইড করবে সে দোজখে যাবে। অথচ সেই ইসলাম ধর্মের নামে যদি কোনো ধরনের সন্ত্রাসী বা জঙ্গিবাদী কার্যক্রম, এটা কারো কাছে গ্রহণযোগ্য না। কাজে আমাদের ছেলেমেয়েরা যেন এইসব থেকে দূরে থাকে, তাদের জন্য কেউ বিভ্রান্ত করতে না পারে। কাজে প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় এই শিক্ষাটা দেওয়া উচিত যে এই ধরনের বিভ্রান্তিমূলক কাজে যেন কেউ লিপ্ত না হয়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে সরকারের উদ্যোগগুলো এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকারের পাশাপাশি এক্ষেত্রে সমাজের সক্ষম ব্যক্তিদেরও সহযোগিতা চান তিনি। বাচ্চারা যাতে থাকে তার জন্য আমরা স্কুলে টিফিনের ব্যবস্থা বা মিড ডে মিলের ব্যবস্থাও করা হচ্ছে। প্রত্যেক এলাকায় কিছু তো বিদ্যানুরাগী ব্যক্তি থাকেন, তারা সাহায্য করেন, অভিভাবকরা করতে পারেন। নিজেরা উদ্যোগ নিয়ে প্রত্যেক স্কুলে যদি এইভাবে বাচ্চাদের টিফিন তৈরি করে খাওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আর কেউ ঝরে পড়বে না। কে কবে আমাদের কি অনুদান দেবে, সাহায্য করবে, সে আশায় না থেকে আমরা স্ব-উদ্যোগে কিন্তু এই পদক্ষেপগুলি নিতে পারি। পরে সারা দেশ থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বাংলার সময়। টাঙ্গাইল ৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এর আগে গেল ৩১ জানুয়ারি এর রুলের ওপর শুনানি হয়। টাঙ্গাইল ৪-০ আসনের উপনির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে গত ১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে ৫ সদস্যের কমিশন কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন। এরপরে নির্বাচন কমিশনের বাতিল আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী। রিট খারিজের পরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিরক্ত, আর প্রার্থী থাকছেন না, ওনার প্রতীক সেখানে থাকছে না, উনি ছাড়া বাকি প্রার্থী এবং প্রতীক দিয়েই নির্বাচন হবে। মনোনয়ন বাতিলের ব্যাপারে কেউ যদি কোনো প্রার্থী যদি সংক্ষুব্ধ হন, তিনি সেই ব্যাপারে নির্বাচনের পরে গেজেট নোটিফিকেশনের পরে যেই ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেই ট্রাইব্যুনালে তার যেই প্রতিকার, তিনি সেই প্রতিকার সেখানে ট্রাইব্যুনালে চাবেন। আমরা আলোচনা করে দেখব, আইনজ্ঞরা যদি বলেন যে এর অ্যাপিল করতে হবে, আমরা আবার অ্যাপিল করব। আইনে যতদূর যাওয়া যায় আমরা আইনকে মান্য করে আমরা অগ্রসর হব। বাংলার সময় আরো থাকছে। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রামে আওয়ামী লীগ দলীয় এমপি এম এ লতিফের বিরুদ্ধে যুবলীগের মামলা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। যে কোনো মূল্যে বাংলাদেশে জিকা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে রাজধানীতে ক্যান্সার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। ইনশাআল্লাহ দারিদ্র মুক্ত শুধু হবে না, রোগ মুক্ত হবে বাংলাদেশ, সারা ক্যান্সার মুক্ত হবে, এটা বলতে পারেন। পোলিও মুক্ত হয়েছে বাংলাদেশ, প্রায় ম্যালেরিয়া মুক্ত হয়েছে বাংলাদেশ, এবারকে ঢুকতে দেয়নি বাংলাদেশে আমরা। জিকা ভাইরাস তো পুরনো রোগ, কিন্তু তারপর আমরা দেখছি যে এটা আবার ইন্দোনেশিয়া পর্যন্ত চলে এসছে। আমরা বসছিলাম, আমাদের এক্সপার্টরা বসছিল, যেন বাংলাদেশে কোনোভাবে আক্রান্ত কেউ না হতে পারে। এদিকে বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণ রোধে সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বর্ধিত সভা শেষে রোগ নিয়ন্ত্রণ শাখার মহাপরিচালক ডক্টর আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান কথা জানান। জিকা ভাইরাস নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ ভাইরাস সংক্রান্ত হালনাগাদ তথ্য ও উপাত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সাংবাদিকদের রোগ নিয়ন্ত্রণ শাখার মহাপরিচালক জানান, দেশে জিকা ভাইরাস সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। একই সঙ্গে তিনি এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। এটি আতঙ্কিত হওয়ার মতো কোনো অসুস্থতা নয়, সাধারণ সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জার মতোই কিছু লক্ষণ। এটা একটা নব উদ্ভূত ভাইরাস, যেটির জন্য আমরা ওই নির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু করেছি। আমরা বিভিন্ন বন্দরগুলিতে আমাদের প্রবেশদ্বারে রুগীদেরকে মনিটর করার চেষ্টা করছি। আক্রান্ত দেশগুলি থেকে যে যাত্রীরা আসবেন তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি। আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ের যে রেফারেন্স ল্যাবরেটরি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান
সেখানে যে ল্যাবরেটরি আছে সেখানে আমাদের সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার প্রস্তুত অবস্থায় আছে। চলমান শিল্পের প্রসারের মাধ্যমে নরসিংদী অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে নরসিংদীর পলাশ ইউরিয়া সার কারখানা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কথা জানান। কর্মকাণ্ড হওয়াটাই বড় কথা। ঘোষণা দিলাম অর্থনৈতিক কর্মকাণ্ড হলো তাতে লাভ আছে। আমরা যে প্রক্রিয়ায় আগাচ্ছি, যেভাবে কলকারখানা বানানো হচ্ছে, অটোমেটিক্যালি একটা অর্থনৈতিক। সারা দেশে গ্যাসের চাপ কম, যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস যখন পাওয়া যাবে সারা দেশে একই ব্যাপার হবে। আমরা চেষ্টা করতেছি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎগুলো যদি আমরা কলকারখানায় বেশিভাবে দিতে পারি, তাহলে ওখান থেকে গ্যাসটা ট্রান্সফার করে আমরা এখানে আনতে পারি। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। দুপুরে রাজশাহীতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। সরকারের ভিতরে আরেকটি শক্তিশালী সরকার, তার নাম হলো স্থানীয় সরকার। আপনাদেরকে এই নির্বাচনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। মনোনয়ন যে পাইবে সেই মনোনীত প্রার্থীকে পক্ষে সবাইকে থাকতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে আদালতে মামলা করেছে যুবলীগের এক সাবেক নেতা। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদ আলমের আদালতে এই মামলা করা হয়। মামলায় বলা হয়, গত 30 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে সংসদ সদস্য এম এ লতিফের পক্ষে ব্যানার লাগানো হয়। এতে বঙ্গবন্ধুর মুখমণ্ডলের সঙ্গে লতিফের শরীরের অংশ সংযুক্ত করে জাতির পিতার ছবি বিকৃত করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা রাষ্ট্রদ্রোহের শামিল হওয়ায় যুবলীগের পক্ষ থেকে এ মামলা করা হয়। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসেছিলেন এবং চট্টগ্রামে আসার পর সে কয়েকটা বিলবোর্ডের মধ্যে বঙ্গবন্ধুর এমনগুলো ছবি এবং বঙ্গবন্ধুর পায়জামা পাঞ্জাবি সম্মিলিত ছবি সে বিলবোর্ডের মধ্যে ছাপিয়েছে, যা বঙ্গবন্ধু যদি নিজে বেঁচে থাকতেন উনি দেখে নিজে আত্মহত্যা করতেন। যেহেতু উনি এই জাতির প্রতিষ্ঠাতা, ওনার কোনো অংশে যদি বিকৃত করে কেউ উপস্থাপন করে, সেটা আমাদের রাষ্ট্রীয় মর্যাদার সাথে এটা অসম্মান প্রদর্শন করা হয়েছে। আদালত এই বিষয়ে ডিসিকে দায়িত্ব দিয়েছেন পদমর্যাদায়। এই পদমর্যাদায় যিনি পুলিশ কর্মকর্তা থাকবেন, উনি এই জিনিসটা তদন্ত করে একটা রিপোর্ট প্রতিবেদন আদালতের কাছে, মাননীয় আদালতের কাছে উপস্থাপন করবেন। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় আসামি নেত্রকোনার রাজাকার সোহরাব ফকিরকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে গৌরীপুরের বীর আহমদ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসামি সোহরাব এক আত্মীয়র বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে গৌরীপুর বৈখেরহাটি সড়কে বীর আহমদ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করে পুলিশ। ৭১ মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা সহ নানা অপরাধের অভিযোগে রাজাকার সোহরাবের বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের জামিন স্থগিত করেছেন আদালত। 2014 সালের 20 মে ফেনীর একাডেমি রোডে একরামকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যার পর তাকে বহনকারী মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার সহ 30 থেকে 35 জনকে অজ্ঞাতনামা আসামি করে নিহতের ভাই ফেনী মডেল থানায় মামলা করেন। আর ওই বছরের 23 অক্টোবর বিএনপি নেতা মিনার ও আওয়ামী লীগ নেতা আদেল সহ 56 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। আগামী 10 ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। কক্সবাজারে 80 রাউন্ড গুলিসহ রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরাকান মুজাহিদিন জামায়াতে ইসলামের এক সদস্যকে আটক করেছে বিজিবি। সকালে টেকনাফ থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি বাসে জঙ্গি সদস্য রয়েছে এমন তথ্যের ভিত্তিতে বাহাছড়া এলাকায় অবস্থান নেয় তারা। মেরিন ড্রাইভ সড়কে একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। গতিবিধি সন্দেহজনক হওয়ায় বাসের যাত্রী মোহাম্মদ সালাম নামে এক মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবি।
পরে দেহ তল্লাশি করে পায়ের সঙ্গে বাঁধা অবস্থায় ৮০ রাউন্ড শটগানের গুলি ও উর্দু ভাষায় লেখা কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। ডিবি পুলিশ পরিচয়ে কুমিল্লা সদর হাসপাতালের এক কর্মচারীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে অস্ত্রসহ বুড়িচং উপজেলা থেকে তাকে আটক করা হয়। অভিযোগকারী নজরুল জানায়, গত 15ই জানুয়ারি শহরের বাদুরতলা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। পরে তাকে একটি বাড়িতে আটকে রেখে রাতভর ব্যাপক নির্যাতন চালায় তারা। এ সময় নজরুলের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে ছবি তুলে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এমনকি ছবিগুলো ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। পরদিন সকালে বিকাশের মাধ্যমে 4 লাখ টাকা মুক্তিপণ দিয়ে নজরুলকে ছাড়িয়ে নেয় পরিবার। এ বিষয়ে সদর থানায় নজরুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে সাগর নামে একজনকে আটক করে পুলিশ। অজ্ঞাত কিছু লোক আমাকে গাড়িতে উঠে ডিবির পরিচয় দিয়ে কুমিল্লা বুড়িচং শ্রীপুর গ্রামে নিয়ে যায় এবং বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং নেশাজাতীয় দ্রব্য দিয়ে আমাকে ছবি ওঠা এবং খালি স্ট্যাম্পে সই করা। ব্ল্যাকমেইল করে 14টা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে তার কাছ থেকে মোট এ পর্যন্ত প্রায় 4 লক্ষ টাকা আদায় করেছে। যার বাড়িতে একে আটক করা হয়েছিল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা হয়তো পেয়ে যাব। বাংলা সময় আরো থাকছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা সহ নানা সমস্যায় স্থবির ফেনী বিসিকের শিল্প প্রতিষ্ঠানগুলো। উৎপাদন ব্যাহত হওয়ায় গুনতে হচ্ছে লোকসান, দাবি শিল্প মালিকদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। নিয়ম নীতির তোয়াক্কা না করে নড়াইলে পাল্লা দিয়ে গড়ে উঠছে একের পর এক অবৈধ ইটভাটা। এসব ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। তবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ইটভাটার মালিকদের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশে অনুমোদন ছাড়াই ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছেন ইটভাটা। তবে জেলা প্রশাসকের দাবি, অনুমোদনবিহীন ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লোকালয়ের 1 কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ থাকলেও নড়াইলে জনবসতিপূর্ণ এলাকা ও কৃষি জমিতে গড়ে উঠছে একের পর এক অবৈধ ইটভাটা। আইনের তোয়াক্কা না করে কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট তৈরি চলছে এসব ভাটায়। আর ধোঁয়া নির্গমনের জন্য ব্যবহার করা হচ্ছে স্বল্প উচ্চতার টিনের তৈরি চিমনি। তবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ইটভাটার মালিকদের। আমি জানবো কি, বাংলাদেশের সমস্ত লোক জানে যে এই সিপ ব্যারেল সিপ দিয়ে কাঠ পুরানো নিয়মের বাইরে। নিয়মের বাইরে জানিয়ে শুনে কাজ কিভাবে হচ্ছে বলেন যে সরকার? বাংলাদেশে তো সবই হচ্ছে, কোনো জায়গায় বাদ আছে না। প্রতিদিন আমাদের ভাটায় 100 মণ কাঠ যাচ্ছে। এদিকে এসব ইটভাটার কারণে মরে যাচ্ছে গাছপালা, উর্বরতা হারাচ্ছে ফসলি জমি, ভারসাম্যহীন হয়ে পড়ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সাথে যোগাযোগ রেখেই পরিবেশ বিধ্বংসী এসব ইটভাটা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। উপরে যে মাটিটা কেটে নিয়ে আছে, এই জন্য উপরে যে পলিমাটি, পলিমাটিটা চলে যাচ্ছে, এই জন্য আপনার জমির উর্বরতা কমে যাচ্ছে। বাতাসে রিয়াকশন করে মানুষ জীব জানোয়ার এবং ফসলাদির ক্ষয়ক্ষতি হচ্ছে। উদ্যোগ কর্মকর্তাকে সাথে কোনোটা একটা লেওয়াজ আছে, তা না থাকলে এভাবে করতে পারে না। তবে জেলা প্রশাসকের দাবি, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অনুমোদিত যে ভাটাগুলো আছে তার বিরুদ্ধে আমাদের রুটিন ওয়ার্ক আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং যেগুলোর মধ্যে অসঙ্গতি পাওয়া যাচ্ছে, একেবারে মেজর অসঙ্গতি যেগুলো, সেগুলো আমরা কিন্তু বন্ধ করে দিচ্ছি। আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের কাজ চলতে থাকবে। নড়াইলে বর্তমানে 45টি ইট ভাটা রয়েছে, এর মধ্যে 25টির অনুমোদন নেই। সময় সংবাদ, নড়াইল। এদিকে বরগুনার পাথরঘাটায় নদী দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অনুমোদন ছাড়া বিষখালী নদীর বাইনচটকি এলাকায় গড়ে ওঠা পাঞ্জু তালুকদার ব্রিক্স সিলগালা করা হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ভাটা অপসারণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়া ছাড়পত্র না নিয়ে কার্যক্রম শুরু করায় ভাটা মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়।
সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা সহ নানা সমস্যায় স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের ফেনীর শিল্প প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিনের সমস্যা সমাধানে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে বলে দাবি শিল্প মালিকদের। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। 5 দশক আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী পৌরসভার চাঁদিপুর এলাকায় প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। এখানকার 152টি প্লটের মধ্যে প্রশাসনিক কাজের জন্য 10টি রেখে বাকি সব বরাদ্দ দেওয়া হয় শিল্প ইউনিট স্থাপনের জন্য। এর মধ্যে একাধিক ইউনিট নিয়ে গড়ে ওঠা অর্ধ শতাধিক শিল্প কারখানার মধ্যে শতভাগ রপ্তানিযোগ্য 5টি সহ বর্তমানে উৎপাদনমুখী রয়েছে 44টি। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই সড়ক সহ হাঁটু পানিতে ডুবে থাকে শিল্প এলাকা। এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে সড়ক। এতে চরম বিপাকে শিল্প এলাকার সবাই। বৃষ্টির দিনে রাস্তা ডুবে থাকে তো আমরা দেখি না, চোখে দেখা যায় না, এমনকি গাড়ির ড্রেনের ভিতরে পড়ে যায়। রাস্তাঘাট খুবই খারাপ, বড় বড় গর্ত, এই কারণে আমরা কাঁচামাল আনতে পারতেছি না, ডেলিভারি দিতে পারতেছি না। ফেনী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতির মতে এখানকার শিল্প প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে দরকার সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন। এই সমস্ত পরিস্থিতিতে আমাদের এখানে উদ্যোক্তারা অনেকেই কিন্তু শিল্প করার যে আগ্রহ হারাচ্ছে এবং অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে তারা ট্রান্সফার করে বা হস্তান্তর করে চলে গেছে। অন্যদিকে বিসিকের ফেনীর সহকারী মহাব্যবস্থাপক সমস্যার কথা স্বীকার করে শোনালেন আশার বাণী। আমরা এসব সমস্যা তুলে ধরে প্রায় 7 কোটি টাকার একটা এস্টিমেট পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে আমরা এসব সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করব। 1962 সালে প্রায় 25.5 একর ভূমির উপর প্রতিষ্ঠিত হয় এই ফেনীর বিসিক শিল্পনগরী। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নাটোরে মাদক চোরাচালান মামলায় ফারুক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। এর আগে সকালে আসামি ফারুক হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। মামলা সূত্রে জানা যায় 2012 সালের 12 জুলাই গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে 1 কেজি 200 গ্রাম হেরোইন সহ ফারুককে আটক করা হয়। পরে এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা দায়েরের পর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। সে 1 কেজি 200 গ্রাম হিরোইন হানিফ নামক বাসে বহন করার সময় তার নিজ দখল থেকে উদ্ধার করা হয় এবং সেটা সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ বাহাদুর জনাব রেজাউল করিম সাহেব তিনি আজকে তাকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একটা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। কিশোরগঞ্জে চাঞ্চল্যকর শিক্ষক মৌসুমী হত্যা মামলার প্রধান আসামি ইউসুফ হায়দারকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় বেশ কিছুদিন ধরে হত্যা মামলার আসামি ইউসুফ হায়দার ওরফে রিফাতকে গ্রেফতারের অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় আজ বৌলাই এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের 7 নভেম্বর জেলার 32 এলাকার নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকা আতিয়া জাহান মৌসুমীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের মা বাদী হয়ে রিফাত সহ 3 জনকে আসামি করে একটি মামলা করেন। পরে গত 2রা জানুয়ারি মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। আমরা এই মামলাটি এতদিন নিয়ে অন্ধকারে ছিলাম যে মামলার ঘটনাটি কিভাবে ঘটছে, তবে আমরা বিভিন্ন সোর্স মেনটেন করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমরা তদন্ত করেছি। এই আসামি এবং তার অন্যান্য সহযোগী আসামিরা তাদের ওই প্রেমের কারণেই এই অত্র হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটাইছে। বাগেরহাটের চিতলমারীতে গৃহবধূর ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে চিতলমারী উপজেলা সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা মহিলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে নির্যাতনকারীদের বিচার দাবি করেন। হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ ও তার স্বজনরা জানায় গত 29 জানুয়ারি চিতলমারীর খড়িয়া গ্রামে শিপ্রার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার উপর অমানবিক নির্যাতন চালায়। আজকে যে বধূর উপর যে নির্যাতন হয়েছে এর মানে চরম সাজা দাবি করি। আমরা চাচ্ছি এর সুষ্ঠু একটা বিচার, যাতে অন্তত সমাজের লোকজন বুঝতে পারে যে এত বড় অন্যায় করে পার পাওয়া যাবে না। আনতে এসে চুলির মুড় ধরেছে আর আমার শাশুড়ি বালতি আর একটা ছিল খাইটা ছিল ওই ঘরের ওইখানে, সেই দিয়ে আমাদের বুকে পিঠে আঘাত করেছে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকো পার্কে আগুনে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় দুপুরে যমুনা নদীর পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধ সংলগ্ন ইকো পার্কের
ছন খেতে আগুন লাগে। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পার্কের অন্তত 20 একর জমির ছন ও বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আশুলিয়ায় বকেয়া বাড়ি ভাড়া নিয়ে বিরোধের জের ধরে বাড়ির মালিকের দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় 6 মাস আগে জামগড়া উত্তরপাড়া এলাকায় আলাউদ্দিনের বাড়িতে একটি ঘর ভাড়া নেয় সোহাগ নামে এক যুবক। গত 3 মাস ধরে ঘর ভাড়া না দিয়ে উল্টো বাড়ির মালিককে হুমকি দেয় সোহাগ। এরপর সোহাগকে ঘর ছেড়ে দেওয়ার নোটিশ দেয় বাড়ির মালিক। এর পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় সোহাগের ভাড়াটে লোকজন মালিকের ওপর চড়াও হয় এবং বাড়িতে ভাঙচুর করে। একই সঙ্গে বাড়ির মালিকের ছোট ভাইয়ের দোকানেও লুটপাট করে তারা। বড় ভাই না করার কি, আমি যখন মন চাই তখন যাবো। আমি বললাম যে যখন মন চাই তখন যাবেন, 1 তারিখে সিস্টেম, 1 তারিখে আমরা না করলাম, আপনি সামনে মাসে 1 তারিখে মানে এই কথার ভিতরে এসে দল বললে গোলাপান লয়ে আইসা আমার দোকানে হামলা করে, দোকানে ভাঙচুর করে, দোকানে মালগুলো লুট করে, আমার মোবাইল সেট ছিল, টিভি ছিল, সেগুলো নিয়ে যায়। আমার বাড়ি ঘর ধরে আইসা হামলা করে, কোবায়, গুলি করে, এখানে ককটেল মারে। পরে রাত্রে আমি থানায় যাই, থানায় গিয়ে ওখান থেকে পুলিশ ইনফর্ম করে ওখানে আইসা যে তদন্ত করে নিয়ে গেছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি হয়েছে। এই উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে 3 দিনব্যাপী শিক্ষা মেলার আয়োজন করা হয়। সকালে যশোর জেলা প্রশাসক চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। একই সময় কুমিল্লা শহরের টাউন হল মাঠ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে গিয়ে শেষ হয়। এছাড়া খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও ঝিনাইদহে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি হয়েছে। রংপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সকাল 10টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় শোভাযাত্রা বের করার ঠিক আগ মুহূর্তে 20 থেকে 25 জন যুবক মোটরসাইকেলে এসে শিক্ষা অফিসের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমানের কার্যালয়ের ভেতরে চেয়ার টেবিলে ভাঙচুর করা সহ ফাইলপত্র সব ছিঁড়ে ফেলে। আমি মোবাইল করতেছিলাম, তাই এরা বের হয়ে আমাকে ধরে প্রচন্ড মারপিট শুরু করে দিছে। আমার এখানে অপরাধ কি? আমার মোবাইলটা তারা কেন নিয়ে গেল? কোনো কারণেই জানতে পারিনি। আমরা তো সবাই দেখছেই, হঠাৎ করে চিল্লাচিল্লি, দরজা লাগা, বাহির থেকে দরজা, মানে ভেতর থেকে দরজা আটকানো ছিল। আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। সকালে কতুকছড়ি এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা জড়ো হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে সেখানে সমাবেশ করে তারা। এতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল চাকমা ও বুড়িঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রমোদ খিসা অংশ নেন। এ সময় বক্তারা প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদানের দাবি জানান। বন্দরনগরী চট্টগ্রামে ডায়াবেটিক রোগীদের মধ্যে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে 3 দিনব্যাপী ডায়াবেটিক মেলা। নগরীর খুলশী এলাকায় ডায়াবেটিক হাসপাতালে এই মেলা শুরু হয়। 2011 সাল থেকে প্রতি বছর এই মেলার আয়োজন করে আসছে ডায়াবেটিক সমিতি। এবারের মেলায় বিভিন্ন ওষুধ কোম্পানির 40টি স্টল রয়েছে। মেলার প্রথম দিনে দর্শনার্থী ও রোগীদের উপচে পড়া ভিড় ছিল। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছে আয়োজকরা। টাঙ্গাইলের সখীপুর উপজেলার 17টি কমিউনিটি ক্লিনিকের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি থাকায় ক্লিনিকগুলোতে চিকিৎসকরা বসতে না পারায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। তবে শিগগিরই ঝুঁকিপূর্ণ এসব ভবন সংস্কার এবং পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সখীপুর উপজেলার যাদবপুর বেরবাড়ি কমিউনিটি ক্লিনিকটির বেহাল দশা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় 3 বছর আগে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে খোলা মাঠেই চলছে ক্লিনিকটির চিকিৎসা কার্যক্রম। শুধু এই ক্লিনিকই নয়, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে উপজেলার আরও 16টি ক্লিনিক। এই অবস্থায় ভবনে চিকিৎসকরা বসতে না পারায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এখন এই হাসপাতালটা ভেঙে যাওয়ার কারণে সময় মতো ডাক্তারও এখানে পাই না, আর আমরাও সুযোগ সুবিধাও পাচ্ছি না। এটা ভালো ঠিক হইলে তাই আমরা ওষুধ পাবো, আমাকে দৌড়াদৌড়ি টাঙ্গাল টুঙ্গাল দেওয়া লাগে না। এখন আমাকে একটা সমস্যা, আমাকে ডাক্তারে বসতে পারে না, আমরা বসতে পারি না। অবশ্য ঝুঁকিপূর্ণ ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবা দিতে বিকল্প ব্যবস্থার কথা জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। যদি কোনো ঝুঁকিপূর্ণ ভবন থাকে সেটি আপাতত বন্ধ করে বিকল্প কিভাবে ওইখানে চালু করা যায় সে উদ্যোগ তারা নেবেন অবশ্যই। আর সিভিল সার্জন মহোদয় তাদের যে CMMU আছে সেই তাদের মাধ্যমে এগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করার উদ্যোগ নেন সে বিষয়ে আমরা তাকে অনুরোধ করব। এদিকে সমস্যা সমাধানে আশার বাণী শোনালেন জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। যে এ বছরে জানুয়ারি টু জুন মাসের মধ্যে ওই সারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের অগ্রাধিকার ভিত্তিতে 20টা কমিউনিটি ক্লিনিকের এই রেনোভেশন হবে। সখীপুর উপজেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে 37টি, এর মধ্যে পরিত্যক্ত ভবন রয়েছে 5টি। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশের সামনে আমার বাপের গায়ে আগুন লাগা, পুলিশ যায় দেয়, আমার বাপের গায়ে আগুন লাগা দিচ্ছে। এক রাতের অসহ্য যন্ত্রণার পর মারা গেলেন মিরপুরে পুলিশের হামলায় দগ্ধ চা দোকানদার। শাহ আলী থানার 4 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। জাল টাকা বানানো দেখে ফেলাতেই শিশু আব্দুল্লাহকে হত্যা করে মোতাহার, অভিযোগ বাবার। কেরানীগঞ্জে ক্ষোভ, হত্যাকারীদের ধরতে চলছে অভিযান। শিক্ষার্থীরা ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদে যেন জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ, নির্বাচনে আইনগত বাধা নেই হাইকোর্টের রায়। এবং যে কোনো মূল্যে বাংলাদেশে জিকা ভাইরাসের প্রবেশ ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, সংক্রমণ রোধে সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা, আতঙ্কিত না হবার পরামর্শ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।